যাচ্ছে মানে পিডিএফটা? জি স্যার, যাচ্ছে স্যার। ওকে, আমরা কেন ওই যে গিয়ার বক্সের স্পিড রেগুলেশন করি বা ফিড রেট রেগুলেশন করি, সেটা যদি আমরা এখানে একটু দেখি তাহলে একটা জিনিস দেখো, খেয়াল করে জাস্ট অতি সংক্ষেপে বলবো আজকে, যে কোনো একটা প্রোডাক্টের টোটাল কস্ট, একটা প্রোডাক্ট বানাইতে মেশিনিং টোটাল কস্টটা কত, সেটা কস্ট ডিউরিং দ্য মেশিনিং টাইম, কস্ট ডিউরিং দ্য নন প্রোডাকশন টাইম, হ্যাঁ, তারপরে কস্ট ডিউ টু টুল কস্ট, মানে সরি টুল চেঞ্জিং কস্ট, মানে টুল চেঞ্জ করতে যে সময়টা লাগে সেই সময়ের এগেইনস্টে কিছু কস্টিং আছে। দেন এটা হলো টুল কস্ট, মানে মনে করো একটা টুল দিয়ে যদি 100টা প্রোডাক্ট বানাইতে পারো, তাহলে সেই 100 দিয়ে এই প্রোডাক্ট একটা টুলের দামকে যদি বাদ দেই, তাহলে কিন্তু পার প্রোডাক্টে কয় টাকা আসে সেটা চলে আসবে। আর এখানে তুমি যদি দেখো যে সিএমটি মানে কি, কস্ট ফর মেশিনিং টাইম, তো এখানে ওই মেশিনিং টাইমে যে ওয়ার্কারটা পাশে দাঁড়ানো আছে তার ওয়েজ রেট প্লাস মেশিনটা যে চলে তার কিন্তু পাওয়ার কনজাম্পশন আছে, তার রেট, এই দুইটা যোগ করে যদি টাইম দেওয়া গুণ দেই, তাহলে কিন্তু তুমি মেশিনিং টাইমের কস্টটা পাবা। সিমিলারলি নন মেশিনিং টাইমেও যে তার ওয়ার্কার তো আছে, মানে তার তার টেকনিশিয়ান বা অপারেটরের খরচ প্লাস ওই সময় তো নন প্রোডাক্টিভ টাইম, মেশিন চলতেছে কিন্তু মেশিনিং হচ্ছে না, এরকম অনেক সময় যায়। হ্যাঁ, তো সেটা যদি করো তাহলে এটা পেয়ে যাবে। দেন আরেকটা হলো যে টুল চেঞ্জিং, মনে করো একটা টুল বা খুলবা আর একটা টুল লাগাইবা, হ্যাঁ, তো এখানে কিন্তু মেশিনটা চলতে থাকে। মনে করো একটা টুল ব্লান্ট হয়ে গেছে, এটাকে আবার রিগ্রাইন্ডিং করে আবার বসানো, এই যে সময়গুলা হলো টুল চেঞ্জিং কস্ট। হ্যাঁ, এই কোয়েশ্চেন মুখস্থ করার দরকার নাই। আমার কথাটা হলো যে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো টুল লাইফটার সাথে সরাসরি সম্পর্ক আছে কাটিং স্পিড ভি, জড়িত আছে ফিড রেট এস, এবং ডেপথ অফ কাট, এই তিনটার উপরেই কিন্তু টুল লাইফ নির্ভর করে। এখন সেই টুল লাইফটা বাড়ানোর জন্য তোমার যেটা উচিত সেটা হলো যে আমরা জানি যে কোনো একটা আরবিটারি নাম ডায়ামিটার নিয়ে আমরা জব ঠিক করি, ঠিকই মানে কাজ শুরু করি, সেই জবের এগেইনস্টে আমরা ওই ইকোনমিক কাটিং স্পিড সেট করে আমরা আরপিএম ঠিক করি, ঠিকই আছে। কিন্তু যখনই তুমি এটার মেশিনিং করতে থাকবা, তার ডায়ামিটার চেঞ্জ হইতে থাকবে। সো ডায়ামিটার যেহেতু কন্টিনিউয়াস চেঞ্জ হবে, সো এই ডি এর মান চেঞ্জ হলে কন্টিনিউয়াসলি ভাবে তোমার এন এর মান চেঞ্জ হচ্ছে। সো ওই ধরনের প্রতিটা এন, অথবা যদি সম্ভব হইতো স্টেপলেস রেগুলেশন দিয়ে যদি পসিবল হইতো যে আমরা অপটিমাম কাটিং স্পিডে চালাইতে পারি, তাহলে খুব ভালো হইতো। কিন্তু বর্তমানে স্টেপলেস, এরকম স্টেপলেস ড্রাইভ মানে ইকোনমিক্যালি ভাইবল না, বিধায় আমরা স্টেপস গিয়ার বক্স ইউজ করছি এখনো অনেক জায়গায়। সো স্টেপ গিয়ার বক্স স্ট্র্যাপিংটা হিসাব নিকাশ করার জন্য এতদিন তোমাদেরকে আমি বিভিন্ন মেথড গুলা পড়াইছি আর কি। এই জিনিসটা বুঝছো যা যা পড়াইলাম? এখন একজনে বলো। রোল নাম্বার 107, ঠিক আছে? এটা যা যা বললাম। স্টেপলেসটা কি স্যার বুঝি নাই। স্টেপলেস মানে হলো যে মনে করো এই কিছুদিন আগে যদি যা পড়াইছেন, মনে করো 12টা স্টেপ তো তোমার অঙ্ক করাইছি না, মিনিমাম আর ম্যাক্সিমাম স্পিডের মধ্যে। হ্যাঁ, স্টেপলেস হয় কি, মিনিমাম আর ম্যাক্সিমাম স্পিডের মধ্যে যে কোনো স্পিড ইউ ক্যান অ্যাটেইন, ঠিক আছে? মানে যে কোনো স্পিড তুমি সেট করতে পারো, এই ধরনের স্টেপলেস আছে। কন্টিনিউয়াসলি ড্রাইভিং সিস্টেম বলে এগুলাকে, কন্টিনিউয়াসলি ড্রাইভিং সিস্টেম, অর্থাৎ এখানে তুমি যে কোনো স্পিড পাইতে পারো ম্যাক্সিমাম মিনিমাম স্পিডের মধ্যে। তো তাহলে তো ওখানে কোনো নন ইকোনমিক কাটিং হবে না। হ্যাঁ, ওইখানে নন ইকোনমিক কাটিংটা হবে না, সেটাই তুমি অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে না?
গুড, তুমি বুঝতে পারছো, মানে সেখানে নন ইকোনমিক কাটিং স্পিডটা 0 হয়ে যাবে যদি পারতা আর কি। কিন্তু আমাদের যেহেতু পারি না, সেই জন্য আমরা স্টেপলেসে থাকি, আমাদের নন ইকোনমিক কাটিং স্পিডে থাকতে হয়। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে আমরা একটা মেশিন টুল যখন ডিজাইন করতে চাই, আমাদের কি কি রিকোয়ারমেন্ট, আমরা কি চাই একটা মেশিন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, ভালো করে পড়বা। আজকে যা পড়াচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট ফর, মনে করো যদি 6টা প্রশ্ন 8টা প্রশ্ন থাকে, প্রথম প্রশ্নটাই এগুলাই হয় ইন্ট্রোডাক্টরি মেশিন টুল নিয়ে, তার মধ্যে এগুলো থাকে আর কি, যে এই জিনিসগুলা। তো সো একটা জেনারেল রিকোয়ারমেন্ট অফ মেশিন টুল যদি আমরা চাই, তাহলে সেখানে হাই প্রোডাক্টিভিটি চাই, এটা আমার চাওয়া। এবং আমি চাই যে রিকোয়ার্ড যে একুরেসি লেভেলটা মেনটেন করতে হবে, শেপ এবং সাইজের রেসপেক্টে, হ্যাঁ, এবং সারফেস ফিনিশটা ভালো হইতে হবে, এগুলো আমি চাই। তারপরে আমার মেশিনটা সিম্পলিসিটি ইন ডিজাইন হবে, যাতে যে কোনো অপারেটর অতি সহজে ট্রেনিং এর মাধ্যমে সেটা চালাইতে পারে। দেন সেফটি এন্ড কনভেনিয়েন্স অফ কন্ট্রোলসটা যেন খুব সহজ হয় এবং সেফটি প্রিকশন মেনে চলে। দেখতে গুড অ্যাপিয়ারেন্স যেন মনে হয়, টুলটা যেন ডেঞ্জারাস অ্যাপিয়ারেন্স না হয়, এবং লো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এন্ড অপারেশন, আমরা জানি সবাই। এখন এই প্রোডাক্টিভিটি যদি আমি বলি যে হাই প্রোডাক্টিভিটি যদি করতে চাই, তাহলে আমার প্রোডাক্টিভিটি জিনিসটা কি? প্রোডাক্টিভিটি আমরা জানি যে মনে করো একটা টুলের একটা প্রোডাক্টের মেশিনিং টাইম হলো টিসি, এবং একটা প্রোডাক্টের নন মেশিনিং টাইম হলো টিএনও। তাইলে এই দুইটা যোগ করে উল্টাই দিলে তুমি তারপরে ওই উল্টাই দিলে পেয়ে যাচ্ছ, প্লাস একটা কিছু ফ্যাক্টর যদি যোগ করা, যে কিছুটা আনওয়ান্টেড যে কোনো সিচুয়েশনে কিন্তু এটা বন্ধ হইতে পারে, হ্যাঁ, সেই ফ্যাক্টরটাতে মোটামুটি একটা ফ্যাক্টরতে গুণ দিলে তোমার এই তুমি ইয়াটা পাবা, অর্থাৎ প্রোডাক্টিভিটি যে জিনিসটা আমরা বলি যে একটা মেশিন থেকে কি পরিমাণ আমরা প্রতি ইউনিট টাইমে আমরা কতগুলা প্রোডাক্ট বের করতে পারি, সেটাই হলো প্রোডাক্টিভিটি। এটা ঐকিক নিয়মটা তুমি কি বুঝতেছো? এটা খুব সহজ। মনে করো টিসি, মনে করো 30 সেকেন্ড, মনে করো টিসি, তাহলে ঐকিক নিয়ম করো না। মনে করো 30 সেকেন্ড হলো একটা প্রোডাক্টের মেশিনিং টাইম, আর প্যারালালি আর 10 সেকেন্ড মনে নন মেশিনিং টাইম। তাহলে একটা প্রোডাক্ট বানাইতে কতক্ষণ লাগে? 40 সেকেন্ড, এরপরে বা 40 মিনিট, যেটা করো অসুবিধা নাই। এবার তো ঐকিক নিয়ম করো না, 40 মিনিটে প্রোডাকশন হয় একটা, 1 মিনিটে কয়টা? তাহলে এটা 1/, হয়ে যাবে না? এটাই হলো প্রোডাক্টিভিটি। এখন এটা হলো আইডিয়াল। প্যারালালি এটা তো একদম সবসময় যখন মেশিন চলতে থাকবে, কিন্তু আমরা জানি বিভিন্ন পাওয়ার ফেলিউর হইতে পারে, বিভিন্ন আনওয়ান্টেড সিচুয়েশনে আনশিডিউল শাটডাউন হইতে পারে, তার রেসপেক্টে একটু ব্রেকডাউন ইফিসিয়েন্সি দিলে মোটামুটি একটা কিউ পাওয়া আর কি। তো এখন এই আমরা বলতেছি হাই প্রোডাক্টিভিটি, তাই না? হাই প্রোডাক্টিভিটি করতে চাই, এখানে তাহলে কি কি বাড়াইলে পরে হাই প্রোডাক্টিভ হবে বলো তো? রোল নাম্বার 20 আসো। নাই 29, রোল নাম্বার 103 আসো নাকি? নাসিম, তারপরে রোল নাম্বার 22 আব্দুল্লাহ হিল বাক্কি। Yes, আসো। sir. Sir. Yes, আচ্ছা, sir. আচ্ছা, তুমি এই কোয়েশনটা যদি বুঝে থাকো, এখান থেকে আমাকে একটু বাংলায় বলো, কি করলে পরে প্রোডাক্টিভিটি বাড়বে? এখানে স্যার হচ্ছে আমার যদি মেশিনিং টাইম আর হলো যে স্যার নন প্রোডাক্টিভ টাইম হুম যদি আমি স্যার কম করি, আর হচ্ছে যে ফ্যাক্টর দ্যাট অ্যাকাউন্টস ফর স্টপেজেস ফর মেইনটেনেন্স এটা যদি আমি বাড়াই, হুম তাহলে হলো যে আমার যে প্রোডাক্টিভিটি, আলটিমেট প্রোডাক্টিভিটি সেটা আমার বাড়বে। গুড। তাইলে এই যে তুমি যেটা বললা যে ওকে, তাহলে একটা মেশিনের প্রোডাক্টিভিটি যদি বাড়াইতে চাই, উই হ্যাভ টু কাটিং ডাউন মেশিনিং টাইম, তাই না? মেশিনিং টাইমটাকে শর্ট করে নিয়ে আসতে হবে। এখন এটা কিভাবে সম্ভব? এটা হইতে পারে যে হ্যাঁ, আমি হাই কাটিং স্পিড দিব, হাই ফিড রেট দিব, দিলে পরে আমার মেশিনের যে লেভেল আছে ম্যাক্সিমাম লেভেলে সেটা চালাবো, চালাই আমি হয়তোবা কাটিং টাইমটা কমাইতে পারবো।
তবে সেটাও কিন্তু তুমি ইচ্ছা মতন একটা করতে পারবে না, সেটা অবশ্য মিলাইতে হবে যে ম্যাটেরিয়ালের সাথে যে জবটা আছে সেই জবটা প্লাস কাটিং টুলটা কি ম্যাটেরিয়াল সেটার সাথে হিসাব নিকাশ করেই তুমি ইউ শুড অ্যাডজাস্ট ইউর কাটিং স্পিড, যেটা আমরা অপটিমাম কাটিং স্পিড বলি। এক কথায় বলতে গেলে অপটিমাম কাটিং স্পিড আমাকে চালাইতে হবে। এখন আরেকটা কথা হলো যে অপটিমাম কাটিং স্পিডে চালাতে গেলে ওই স্টেপ ড্রাইভ যেটা ওই যে 10টা 12টা 15টা স্পিড যায়, সেখানে আসলে ম্যাক্সিমাম লস গুলা হয় আর কি। তো এই জন্য সাধারণত স্টেপলেস ড্রাইভ ইউজ করলে ভালো হয়। এটার জন্য সাজেশন হলো স্টেপলেস ড্রাইভ, মানে যেখানে যে কোনো স্পিড তুমি পাইতে পারো ম্যাক্সিমাম মিনিমাম মধ্যে। এটা আমাদের অনেক মেশিনে হাইড্রোলিক ড্রাইভ, ইলেকট্রিক ড্রাইভ, কিছু কিছু মেকানিক্যালও আছে। তো সেটা দিয়ে মানে অপটিমাম কাটিং স্পিড ইউ ক্যান সেট। সো কাটিং ডাউন মেশিনিং টাইম। আরেকটা হলো কাটিং ডাউন নন মেশিনিং টাইম, ওকে, নন অপারেটিং টাইম। সেটা কি? মনে করো এই যে তুমি এই যে একটা জবকে সেট করা, ওটা টুলকে সেট করা, টুলকে গাইড করা, এই যে ইস্যুগুলা, এটার জন্য আমরা নেক্সট ক্লাস থেকে আগামী সপ্তাহ থেকে এগুলো করবো। জিগস এন্ড ফিকচার, যেটাই টুলটাকে ধরে রাখে, হ্যাঁ, বা জবটাকে ধরে রাখে। তো এইগুলা খুব সুন্দরভাবে এমন ভাবে ক্ল্যাম্পিং এবং আনক্ল্যাম্পিং যে টাইম গুলো আছে, ধরা এবং ছাড়া, টুলটাকে ঠিক মতো জায়গায় ধরে রাখা, এখানে কিছু টাইম নষ্ট হয়। এই টাইমটাকে কিভাবে অটোমেটিক করে আমরা যদি একটা অটোমেটিক সিনক্রোনাইজেশন সিস্টেম করি, আমরা এটাকে মিনিমাইজ করতে পারি এই টাইমটা, তাইলে কিন্তু আমাদের অনেকটা লাভ হবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো আমরা এখানে একটা আমরা ডিজাইন কনসিডারেশন করতে পারি, যাতে আমরা অটোমাইজেশন টেকনিক আমরা যদি ইউজ করতে পারি, তাহলে হয়তো বা এখানে নন কাটিং টাইম গুলা, নন প্রোডাক্টিভ টাইম গুলা আমাদের কমে যাবে। তো দেন আরেকটা আছে যে আমরা আরেকটা কাজ করতে পারি, যে যদি পসিবল হয় যে একটা মেশিন দিয়ে আমরা মাল্টিপল অপারেশন করাবো, তাহলে মাল্টিপল অপারেশন করালে সেম টাইমে অনেকগুলো কাজ তোমার হয়ে যাচ্ছে, তাহলে সেই ধরনের ঘটনা যদি করতে পারো সাইমালটেনিয়াসলি, দিস ইজ অলসো উইল মিনিমাইজ দ্য টাইম। তো এইভাবে আমরা করতে পারি। এইবার আসো যে অ্যাকুরেসি। আমরা চাই যে একটা মেশিন থেকে খুব ভালো অ্যাকুরেসি পাবো ইন দা ফিনিশ প্রোডাক্ট। এখন অ্যাকুরেসি আমরা কোথায় কোথায় হাত দিলে একটা মেশিনের কোন জায়গাগুলোতে যদি কনসিডার করি যে ভালো অ্যাকুরেসি পাবো প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের প্রথমেই আসতে হবে যে অ্যাকুরেসি কোন কোন জায়গায় আমাদের লাগবে। যেমন জিওমেট্রিক্যাল শেপ, তারপরে কাইনেমেটিক অ্যাকুরেসি, কাইনেমেটিক স্ট্রাকচার, এবং এই দুইটা অ্যাকুরেসি মনে করো মেশিনে দিয়ে দিলাম, সেই মেশিনের আবার এবিলিটি টু রিটেন দ্য অ্যাকুরেসি। দেখা গেল যে 10-12টা অপারেশন করে অ্যাকুরেসি নষ্ট হয়ে গেছে, সেটা না। অর্থাৎ সাস্টেনেবিলিটি অফ দি অ্যাকুরেসি অফ দি মেশিন, এটা এখানে থাকতে হবে। সো আমরা আমরা জিনিসটা বুঝতে চেষ্টা করি যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা জিওমেট্রিক অ্যাকুরেসি যদি বাড়াই, হ্যাঁ, এটা বাড়াইতে হবে, ইমপ্রুভিং দ্য জিওমেট্রিক কাটিং। এখানে মনে করো যে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে, বিশেষ করে গাইডওয়েজ, তারপরে স্লাইডওয়েজ, তারপরে ওই যে লিড স্ক্রু, পাওয়ার স্ক্রু যেগুলো আছে, মানে মেইনলি মোশন গুলা যেটা দিয়ে ক্রিয়েট করি, এইখানে যদি কোনো জিওমেট্রিক্যাল গ্যাঞ্জাম থাকে, এইটাকে ডেফিনেটলি প্রোডাক্টের উপরে গিয়ে ডাইরেক্টলি ইমপ্যাক্ট ফেলাবে। সো আমাদেরকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন যাতে এই জায়গার মুভমেন্টের মধ্যে যেন আমরা কোনো মানে জিওমেট্রিক্যাল স্ট্রাকচারে যেন ভুল না করি, যেটার কারণে মুভমেন্টের মধ্যে বিভিন্ন আনওয়ান্টেড মোশন আসতে পারে, জার্ক আসতে পারে। হ্যাঁ, যেগুলো জার্কগুলো তো খুবই ডেঞ্জারাস, মানে সারফেস ফিনিশিং একদম নষ্ট করে ফেলে। সো এটা একটা ক্রাইটেরিয়া। দেন ইমপ্রুভিং দ্য কাইনেমেটিক অ্যাকুরেসি অফ দ্য মেশিন টুল। এটা হলো যে তুমি এই যে তুমি একটা মেশিনের যে কাইনেমেটিক্স গুলো, স্ট্রাকচার গুলো আছে, এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন এমন ভাবে হইতে হবে যেন আমি যে মোশনটা ক্রিয়েট করতে চাই, এই ধরনের ফর্মিংটা চাই ইন দ্য মোশন, এটা যেন সুন্দরভাবে পেতে পারি, এবং সেটার জন্য প্রপার কাইনেমেটিক ট্রেইন বা কাইনেমেটিক চেইন, সেখানে ডেভেলপমেন্টের প্রত্যেকটা জায়গায় অ্যাকুরেসি থাকতে হবে, ম্যানুফ্যাকচারিং অ্যাকুরেসি থাকতে হবে, অ্যাসেম্বলিতে অ্যাকুরেসি থাকতে হবে, ফলে কিন্তু আমরা কাইনেমেটিক অ্যাকুরেসিটা পাবো। তো সো এখানে আমাদের খুব নজর দিতে হবে। দেন স্টিফনেস অফ দ্য মেশিন টুল স্ট্রাকচার।
এই স্ট্যাটিক এবং ডাইনামিক স্টিফনেস অফ মেশিন। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভাইব্রেশনের কারণে তোমার ওই প্রোডাক্টের মধ্যে you will not get a good accurate product. Then আসো যে providing accurate device for measuring distance of travel. এটা হলো যে এই যে আমি বিভিন্ন ট্রাভেলিং গুলা করাবো সেখানে যেন আমরা তোমরা যে ধরনের মেজারমেন্ট টুল গুলা ইউজ হবে, যে আমি ওই যে মনে করো ডায়ামিটারটা কিছুক্ষণ পরে পরে মাপি, তাই না, একটা টার্নিং করি, যে ডায়ামিটারটা যদি মাপতেই ভুল করো যে তাহলে তো তোমার ডায়ামিটার রং চলে আসবে। সো তুমি মেজারিং যে ডিভাইস গুলো ইউজ হবে সেই ডিভাইসের কিন্তু অ্যাকুরেসি থাকতে হবে। Is concerned the accuracy of manufacturing of dial, scales, vernier scale, optical system. So the accuracy of measuring instrument is of paramount importance in machine tools with automatic size control during machining. হ্যাঁ, এটা আমাদেরকে অনেক সময় ভুল পথে চালিত করতে পারে। আমরা ধরে নিলাম যে মেশিন টুল খুব ভালো, মানে মেজারিং টুল 100% কারেক্ট, আসলে মেশিন টুলই গ্যাঞ্জাম। তাহলে দেখা গেল আমি অন্য একটা ভালো জিনিসকে নষ্ট করে ফেলতেছি ভুল ডায়াগনোসিস করে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে করে আমি প্রোডাক্টের ভেরিফিকেশন ইন জিওমেট্রি যার মাধ্যমে মাপবো তার একুরেসি লেভেলটা খুব ইম্পর্টেন্ট। তো মাঝে মাঝে আমরা ছোটখাটো 5-10 নম্বরের একটা প্রশ্ন করি, why the accuracy of measuring instrument is of paramount importance in machine tools. এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, তোমাকে এখানে সুন্দর করে এটার একটা অ্যান্সার তৈরি করতে হবে। আমি যেভাবে বলছি যে মেজারিং টুলের কেন ইম্পর্টেন্স, কারণ এটা দিয়ে তুমি কিন্তু ডিসিশন নিবা যে প্রোডাক্টের মধ্যে কোনো এরর আছে কিনা। প্রোডাক্টের মধ্যে এরর যদি মনে করা আছে তাহলে তুমি কিন্তু বিভিন্ন জায়গায়, এই যে কিছুক্ষণ আগে বললাম জিওমেট্রিক স্ট্রাকচার ডাইনামিক অ্যানালাইসিস করা শুরু করবা। তো তুমি আসলে আসল জায়গায় চিন্তা করো না যে গ্যাঞ্জাম তো আমার মেজারিং টুলে আছে। তো তুমি যদি এটা চিন্তা না করো, সো এট ফার্স্ট দিস ইজ দ্য প্যারামাউন্ট ইম্পর্টেন্ট, এখানে যেন কোনো ভুল না থাকে, এখানকার ইনফরমেশন গুলো যেন একুরেট হয়, তারপরে আসলে তুমি ওখানে যাবা। তো দ্যাট ইজ হোয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। রোল নাম্বার 42 আছো নাকি? যে নাদিম মাহমুদ, যেগুলো পাইতেছে না এগুলো কিন্তু ওই যে অনলাইনে থাই করলাম না, অ্যাবসেন্ট, তার মানে ঘুমাইতেছে সে। 42 আছো? 42 অ্যাবসেন্ট হিস্টোরিক্যাল ক্লাস। রোল নাম্বার 54 নিলয়। নিলয় অ্যাবসেন্ট। রোল নাম্বার 57 কৃষ্ণ কুমার। কৃষ্ণ অ্যাবসেন্ট। স্যার। ইয়েস স্যার। তো বলো, চুপ করে থাকো না, কথা বলো। যে আমি যে বললাম যে the accuracy of measuring instrument is of paramount importance in machine tool. তোমার দৃষ্টিকোণ থেকে যদি প্রশ্ন করা হয় why, তুমি কি উত্তর দিতে পারবে বাংলায়? স্যার মানে যে মেশিন টুলটাতে আমরা কোনো কিছু মাপতে হবে ওইটাই যদি স্যার অ্যাকুরেসি না থাকে তাহলে তো পুরো টাস্কটাই ভুলে যাবে স্যার। এটার জন্য তো স্যার আমি মিসগাইডেড হব, ওই তো মিসগাইডেড হয়ে হয়তোবা আমি দেখা গেল যে একটা ভালো ঠিক জিনিস মনে করো মেশিনের জিওমেট্রি ঠিক আছে, আমরা ওইখানে নাড়াচাড়া করব, আমরা কাইনেমেটিক অ্যানালাইসিস নাড়াচাড়া করব, বরং ঠিক জিনিসকে ব্যাটিং করার সম্ভাবনা রয়ে গেছে, তাই না? জি স্যার। Good. So that is why this is very important, paramount importance in machine. So এটা সম্বন্ধে তোমরা একটু ভালো করে অ্যানসার বলে দাও আর কি, if you find this question in future in anywhere. আচ্ছা, তারপরে তারপরে সিম্পলিসিটি ইন ডিজাইন। এটা কিন্তু মেহেতার বইয়ের ছবি আর কি সব, বুঝছো? মানে পুরো বই তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, আমি যেভাবে করতেছি যে ছবি তুলে তুলে এখানে একসাথে করছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের পড়াচ্ছি, কারণ মেহেতার বই আছে, এগুলা তোমরা মেহেতার বই থেকে পড়বা। আচ্ছা, অথবা আমি এটুক দিয়ে দেবো, যতটুকু করছি সেটুকু নিতে পারো। তো সিম্পলিসিটি এন্ড ডিজাইন, এটা তো বুঝতে পারছো যে আমাদের যারা অপারেট করবে মেশিনটাকে,
হ্যাঁ, আমরা চাই যে আমাদের অপারেটর গুলা এত সফিস্টিকেটেড না হয়, যদি সাধারণ লোক হয় তাইলে যেন অ্যাটলিস্ট তারাও যেন এটা নিয়ে কাজ করতে পারে। তো এই একটা মেশিনের ভার্সেটিলিটি বা ইউনিভার্সালিটিটা কমন করে ফেলতে হবে, যাতে ইউনিভার্সালিটি কনসেপ্টটা থাকে এখানে। অর্থাৎ আমি এমন এক মেশিন ডিজাইন করব যেটা তোমার যে কোনো জায়গায় যে কোনো লোক মোটামুটি একটু ট্রেনিং নিয়ে মেশিনটা চালাইতে পারবে, এক্সেপ্ট দ্য স্পেশাল পারপাস মেশিন। জেনারেল মেশিন গুলোর জন্য এরকম হয় আর কি। তো সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেন আছে যে সেফটি অ্যান্ড কনভেনিয়েন্স অফ কন্ট্রোল। এটা অবশ্যই তোমরা যারা মেশিন টুলে কাজ করেছো অলরেডি, সরাসরি তোমাদের কিছু দৃষ্টিভঙ্গি ছিল অ্যাবাউট দ্য সেফটি। তো এটা কিছু কি বলে, কিছু এখানে দেখো যে শিল্ডিং দ্য রোটেটিং এন্ড মুভিং পার্টস অফ মেশিন টুল উইথ হুডস, এটা থাকবে। যেখানে রোটেটিং পার্টস আছে, মুভিং পার্ট আছে, তার জন্য একটা শিল্ডিং থাকে, নইলে যে কোনো কিছু কারো কিছু লেগে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে প্রটেক্টিং দ্য ওয়ার্কার ফ্রম চিপস, অ্যাব্রেসিভ ডাস্ট, কুলেন্ট। হ্যাঁ, এটা এখানে কিছু স্ক্রিন দেওয়া দরকার, একটা শিল্ডিং দেওয়া দরকার, যাতে চিপস গুলো সরাসরি চোখে না আসে বা কোথাও লাগে। সো দিস ইজ ভেরি আছে অলরেডি বিভিন্ন মেশিনে, আমরা এটা ফলো করি। তারপরে এই যে জিগস এন্ড ফিক্সচার যেগুলো আছে, ওই যে ফর ক্ল্যাম্পিং দ্য টুলস এন্ড ওয়ার্কপিস, এটা খুব ভালো হইতে হবে, রিলায়েবল হইতে হবে। কারণ এটা যদি লুজিং হয়, যে কোনো সময় মনে করো ওয়ার্কপিসটা মুভ করতে পারে, তখন অ্যাক্সিডেন্ট হইতে পারে, অথবা ওয়ার্কপিসটা নষ্ট হয়ে যেতে পারে, আনওয়ান্টেড মোশন হইতে পারে। তো এই জিনিসগুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে। দেন যে যতগুলা পুশ বাটন আছে, পুশ বাটনটা কেন থাকে সাধারণত? প্রত্যেকটা মেশিনে কিন্তু একটা পুশ বাটন থাকে ফর ইমার্জেন্সি হ্যান্ডলিং অর ইমার্জেন্সি স্টপ ডাউন অফ দ্য মেশিন। সেটা যেন আমরা খুব ভালো রিলায়েবল হয়, কারণ আমি ইমার্জেন্সির জন্য এটা রাখছি, সেটা যেন গ্যাঞ্জাম না হয়, সেটা সাধারণত সিগন্যালটা নিতে পারে। সো আরেকটা হলো যে আর্থিং, এটা খুব ইম্পর্টেন্ট, যে রিলায়েবল আর্থিং অফ দ্য মেশিন। এটা যদি না থাকে, যে কোনো লোক কাজ করার সময় শর্টিং হয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে। আর্থিং মেশিন থাকতে হবে। আর্থিং ইলেকট্রিক পাওয়ারের সাথে যখন কানেক্টিভিটি করলাম, তার একটা স্ট্রং আর্থিং থাকে। হ্যাঁ, যেমন আমি যে আমাদের যে সিএনসি মেশিন গুলো বসানো হয়েছে, প্রত্যেকটা খুব স্ট্রং আর্থিং করা আছে। হ্যাঁ, ইভেন নিচে আমরা স্যালাইন ওয়াটার দিয়ে মাটির কন্ডাক্টিভিটি বাড়ানো হয়েছে। হ্যাঁ, যে সিএনসি মেশিন গুলো বসানো হয়েছে, সেগুলা নিচে আমরা লবণ দিয়েছি, সল্ট, টু ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি। সো এই আর্থিংটা খুব জরুরি। দেন যখন হেভি ওয়ার্ক পিস ডিল করতে হবে, তখন সেফ হ্যান্ডলিং কিভাবে করা যায়, কিছু অ্যাক্সেসরিজ টুলস লাগবে কিনা, সেই সমস্ত বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সো আরেকটা কথা হলো যে কোনো কনফ্লিক্টিং ট্রান্সমিশন যেন না হয়। একটা মনে করো হরিজন্টালি মুভমেন্ট হচ্ছে, পার্ট আরেকটা ভার্টিক্যালি মুভমেন্ট, সাইমালটেনিয়াসলি এই ধরনের কনফ্লিক্টিং মোশন হলে এখানে কলিশন বা যে কোনো ব্লকিং হয়ে যেতে পারে। সো ইট শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস কাইন্ড অফ মুভমেন্ট। সো দিস ওয়ে উই ক্যান ইনক্রিজ দ্য সেফটি। আচ্ছা, দেন হলো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স তো আমরা জানি যে গুড অ্যাপিয়ারেন্স অফ মেশিন টুল ইনফ্লুয়েন্স দ্য মুড অফ দ্য ওয়ার্কার ফেভারেবলি এন্ড দাস ফেসিলিটেটস বেটার অপারেশন। এটা খুব ইম্পর্টেন্ট যে একটা মেশিনের আউটলুকিংটা খুব সুন্দর করে ডিজাইন করতে হবে, যাতে ইট অ্যাট্রাক্টস দ্য ওয়ার্কার, এবং ওয়ার্কারের মুডটা যেন মানে সেটা মানে তার মনে করছে এমন একটা ডিজাইন করলে যেটা দেখলে একটু ভয় লাগে বা মনে হচ্ছে যে এটা খুব ডেঞ্জারাস। অর্থাৎ এই ধরনের না রেখে এটার অ্যাস্থেটিক কোয়ালিটি মানে কি আউটলুকিং গুড, এই অ্যাস্থেটিক কোয়ালিটিটা কিন্তু করতে হয়। হ্যাঁ, এটা মোটামুটি করলে এই মেশিনটা নিয়ে যে অপারেট করবে তার মেন্টালি সে ভালো থাকে। এবং মনে রাখবা যে ইভেন যখন একটা মেশিনটাকে পেইন্ট করা হয়, হ্যাঁ, যেমন গ্রে গ্রিন বা গ্রিন ব্লু কালার্স, হ্যাঁ, এগুলা দিয়ে সাধারণত করলে ভালো। তুমি একটা মেশিন দিয়ে পুরো লাল রঙে রং করে দিলা, দেখতেই তো মেশিনটা কেমন লাগবে। হ্যাঁ, যেটা একটা ভয় লাল সিগন্যাল। হ্যাঁ, তো এরকম যেন আমরা কালার সিলেকশন থেকে শুরু করে অ্যাস্থেটিক ভ্যালু নিয়েও আমরা কাজ করি ডিউরিং দ্য মেশিনিং ডিজাইন অফ দ্য মেশিন টুল। এবং
অনেক সময় আমি বিভিন্ন কম্পিটিশনেও দেখেছি যে মনে করো হয় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল রোবোটিক্স কম্পিটিশন হয়, সেখানে মাল্টিডিসিপ্লিনারি স্টুডেন্ট গ্রুপগুলো থাকে। ইভেন সেখানে আমি আর্কিটেকচারের ছেলেও দেখেছি যে একটা আর্কিটেকচারের ছেলে একটা রোবোটিক টিমের সাথে জড়িত। এখন এটা কেন জড়িত সেটা আমি তাদের এই রোবটটা দেখে বুঝতে পারছিলাম যে রোবটের ফাংশনালিটি ঠিক রেখে তার অ্যাস্থেটিক ভ্যালুটা এত সুন্দর করেছে, আর্কিটেকচারাল ভিউটা মানে দেখলে এটাকে মানে মানে ধরে দেখি এটা কি জিনিস এরকম একটা ভাব চলে আসে। তো তো এই হ্যাঁ আর সাউন্ড আসতেছে। তো এই জিনিসগুলা আমাদের খেয়াল রাখতে হবে যাতে অ্যাস্থেটিক ভ্যালুটা ভালো হয়, অ্যাপিয়ারেন্সটা ভালো হয়। এখন ফাইনালি হলো যে লো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এন্ড অপারেশন। এখানে আমরা যেন এমনভাবে মেশিনটাকে মধ্যে এমন জিনিসপত্র সেট করি বা ডিজাইন কনসিডার করি যাতে ওটা দিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট কম হয়, অপারেশন কস্ট কম হয়, আননেসেসারি মুভমেন্ট যেন কমায় ফেলি, কারণ প্রত্যেকটা মুভমেন্ট মানেই হলো তোমার পাওয়ার কনজাম্পশন। সো আনওয়ান্টেড মোশন এই আনওয়ান্টেড ট্রান্সমিশন গুলা যেন আমি কমায় ফেলতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো দিস ওয়ে you can minimize the cost. সো যখনই তুমি একটা মেশিন টুল ডিজাইন করতে যাবা তখন কিন্তু মনে রাখবা যে এটা একটা কমন ফেনোমেনা, সব ডিজাইনের ক্ষেত্রে, শুধু মেশিন টুল না, যে কোনো মেশিন ডিজাইন টুল যখন করতে যাবো, হ্যাঁ ডিজাইন করতে যাব, তখন তার নলেজটা কিন্তু মূলত ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স থেকে এসে ইঞ্জিনিয়ারিং সায়েন্স যতগুলো আছে, ম্যাটেরিয়াল সায়েন্স, থিওরি অফ মেশিন সব মিলাই টিলে এগুলা ইনপুট থাকতে হবে। দেন ইঞ্জিনিয়ারিং যে অ্যাস্থেটিক ভ্যালু সেটা থাকতে হবে। সোশ্যাল ইকোনমি অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে তোমার প্রোডাক্টের মূল্যটা কিরকম হবে, তার ইকোনমিক্যালি সাপোর্ট করে কিনা, সেই আলোকে ডিজাইনটা নিয়ে তুমি কিন্তু পরে ডিজাইন ফাইনাল করে ইউ গো ফর ম্যানুফ্যাকচারিং প্রসিডিউর সিলেকশন করো, কোন মেথডে ম্যানুফ্যাকচারিং করবা, করে সবকিছু করে এখানে ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে হয়। দিস ইজ দ্য কমন ফেনোমেনা। ওকে, তো যাই হোক, আমরা আরেকটা ইস্যু যেটা সেটা হলো যে তোমাদের যখন মেশিন টুলে যখন বললাম যে কিছু আছে আনওয়ান্টেড মোশন, কিছু আছে মেশিনিং মোশন বা ওয়ার্কিং মোশন। হ্যাঁ, তখন এই ওয়ার্কিং মোশনটা কাকে বলে? Those motions which are essential to impart the required shape to the workpiece are known as working motion. অর্থাৎ এখানে সোজা কথা মেশিনিং হচ্ছে। তো সেই মেশিনিং মোশন গুলা দুই ধরনের, টু ক্যাটাগরি। একটাকে আমরা বলি ড্রাইভ মোশন অথবা প্রাইমারি কাটিং মোশন, অর্থাৎ ওইটা দিয়ে আসলে মূলত কাটতেছে মোশনের ফলে। আরেকটা হলো ফিড মোশন, যেই মোশনের ফলে এরিয়া বাড়তেছে, কাটিং এরিয়া। আমি আবার বলছি, ওয়ার্কিং মোশন দুই ধরনের, ভালো করে শুনো। ওয়ার্কিং মোশন দুই ধরনের, আমি রোল নাম্বার ডেকে ডেকে জিজ্ঞাসা করব। ওয়ার্কিং মোশন দুই ধরনের, একটা হলো ড্রাইভ মোশন অর্থাৎ প্রাইমারি কাটিং মোশন। সেই প্রাইমারি কাটিং মোশনটা হওয়ার ফলেই চিপস ফরমেশন হচ্ছে, সোজা কথা। আর ফিড মোশনের ফলে কাটিং এরিয়াটা বাড়তেছে, মানে কি হলো কাটিং জোনটা বাড়তেছে। এই দুইটা মোশন হলো ওয়ার্কিং মোশন। এই ওয়ার্কিং মোশনের মধ্যে হ্যাঁ আবার তোমার দুই ধরনের আছে, রোটারি টাইপ, ট্রান্সলেটরি টাইপ। হ্যাঁ, সো আমরা যদি একটু ছবি দেখি, তোমরা একটু আমাকে দেখে দেখে বলো। এটা লেদ মেশিন, ঠিক আছে? লেদ মেশিনের ক্ষেত্রে রুল নাম্বার 63 আছো নাকি আফজাল? নাই, অ্যাবসেন্ট। রোল নাম্বার 65 অ্যাবসেন্ট।
Roll number 73. Yes, sir. Yes, sir. K. Sir, Amit, sir. 73. Yes, sir, Amit. আচ্ছা, 73 বলো তো এটা বুঝছো যে প্রাইমারি কাটিং মোশন কোনটা যেটার কারণে চিপস উঠে, ঠিক আছে, Yes, sir. কাটিং হয়, আর জি, ফিড স্যার। মোশন হলো যার কারণে এরিয়াটা বাড়ে। এখন লেথ মেশিনের ক্ষেত্রে আমাকে বলো, এই যে রোটারি মোশন আছে আর একটা ট্রান্সলেশন মোশন আছে, এখন বলো এই লেথ মেশিনের ক্ষেত্রে প্রাইমারি কাটিং মোশন কোনটা, রোটারিটা নাকি এটা? Sir, rotary টা, sir. গুড। এই রোটারি মোশনের কারণে চিপসটা ওঠে, আর ফিড মোশনটা হলো এরিয়াটা জি, বাড়ে, স্যার। ঠিক আছে, গুড, Yes, sir. থ্যাংক ইউ। এবার 87 আছে, জি স্যার 87 জি স্যার বলো, এই যে ড্রিলিং, এই ড্রিলিং এর ক্ষেত্রে বলো ড্রাইভ মোশন কোনটা, ফিড মোশন কোনটা? স্যার ড্রাইভ মোশন হচ্ছে রোটারিটা স্যার, গুড। আর ওই ফিড মোশন হচ্ছে স্যার ট্রান্সফার। হ্যাঁ, এটা যত বেশি নামবে তত হোল এরিয়াটা আস্তে 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 বাড়তে থাকবে, তাই না? ওকে, জি স্যার রোল নাম্বার 102 ইফতেখারুল আলম আছো? জি স্যার। ইফতেখারুল আলম, জি, বলো স্যার। তো এই ছবি অনুযায়ী জি স্যার। এই যে একটা গ্রাইন্ডিং হুইল ঘুরতেছে, আর এই যে জবটা আছে, জবটা ঘুরতেও পারে আবার এইভাবে যাইতেও পারে, ঠিক আছে। এখন তুমি বলো এটার ড্রাইভ মোশন কোনটা, ফিড মোশন কোনটা? স্যার ড্রাইভ হচ্ছে স্যার গ্রাইন্ডিং যেটা ঘুরতেছে রোটেশন। গ্রাইন্ডিং হুইলের আর রোটেশন, হ্যাঁ, তারপরে জি। আর হুম। ফিট হচ্ছে স্যার যেটা মানে পাশাপাশি যেটা যাচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা, গুড। আচ্ছা, মনে করো তোমার কাছে প্রশ্ন, গ্রাইন্ডিং হুইলটা মনে করো ফিক্সড, ভালো করে বুঝো, এটা ঘুরেও না, কিছুই করে না, কিন্তু এই জবটা ঘুরেও আবার এদিকেও যায়, সেক্ষেত্রে কোনটা ড্রাইভ কোনটা ফিড? স্যার রোটেশনের জন্য স্যার এই ড্রাইভ হবে আর ফিটটা হচ্ছে স্যার ট্রান্সলেশনটাই। গুড, এটা ঠিক আছে, ওয়ার্কের। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। জি স্যার। আচ্ছা, আচ্ছা, এবার মিলিং মেশিনের ক্ষেত্রে রোল নাম্বার 110 আছো? না, অ্যাবসেন্ট। রোল নাম্বার 66 রূপক সাহা অ্যাবসেন্ট। রোল নাম্বার 68 আফরিন সুলতানা অ্যাবসেন্ট। স্যার আছি স্যার। আজকে তো চুপ করে রয়েছে কেন? না স্যার, মাত্র জয়েন করলাম স্যার, নেট চলে গেছিল। এরকমই যায়, ডাকলে নেট চলে যায়, এটা সবার ক্ষেত্রে দেখতেছি। না স্যার, আরো আগেই গেছে স্যার। বলো, আমার লেকচার শুনছো? জি স্যার, শুনছিলাম তো স্যার। বলো, এখানে ওই
এই যে মিলিং কাটার ঘুরতেছে আর এটা জবটা এটা, এখন বলো এটাকে, এটার মধ্যে ড্রাইভ মোশন কোনটা আর ফিড মোশন কোনটা? এটা হলো মিলিং কাটার, এটা ঘুরতেছে, আর এটা হলো জব মোশন। জি স্যার। বলো কোনটা কোনটা কি? স্যার কোন কোন মোশনটার ফলে এখানে চিপস উঠবে আর কোন মোশনটার ফলে কাটিং এরিয়াটা বাড়বে সেটা বলো। স্যার রোটারি ঘুরতেছে তো হ্যাঁ, এখানে। এটাই তাহলে ড্রাইভ মোশন, এটার কারণে কাটিং হচ্ছে আর এটার কারণে এরিয়া বাড়তেছে, তাহলে ড্রাইভ মোশনটা হলো এটা। জি স্যার, রোটারির জন্য হ্যাঁ। চিপস উঠবে। হুম, আর এটা হলো ফিড মোশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসো শেপার। একশো ষোলো অয়ন পাল। ইয়েস স্যার। শেপারে যেটা হয়, শেপার তো দেখছো এই এই জবটা জি, স্যার। থাকে, জবটা করে কি আস্তে 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 মানে আস্তে আস্তে এদিকে আসে, হ্যাঁ, বা জি, স্যার। এদিকে যায়। আর এই টুলটা করে কি এরকম আসা যাওয়া করে। এখন বলো কোনটা কোনটা ড্রাইভ মোশন, কোনটা ফিড মোশন? স্যার শেপিং মেশিনে তো স্যার হচ্ছে এই লিনিয়ার রিলেটিভ মোশন থাকে স্যার, তো আমার মনে হচ্ছে স্যার স্যার ওই ড্রাইভ দুইটাই। টু এন্ড ফ্রো মোশন যেটা, জি ঠিক আছে, স্যার। এইটা হলো কাটিং আর নরমালি এটা হলো ফিডিং। ওকে, জি জি স্যার। এই যে দেখো বলা আছে যে ফর শেপার প্ল্যানিং স্লটার রেসিপিটের মোশন অফ কাটিং টুল, যেটা সেটা হলো ড্রাইভ মোশন, আর ওই স্টেনলেসের মোশন ওয়ার্ক এটা হলো ফিড মোশন, ঠিক আছে? Yes, sir. তাহলে পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে যে ওয়ার্ক মোশন বলতে কি বুঝো, এটা কত প্রকার, identify the work motion and feed motion for the following machine: lathe machine, milling machine, grinding machine। তারপরে এগুলো বলে দিলাম তোমাকে। ইফ ইউ বেটার তুমি যদি ছবি এঁকে বলতে পারো যে এরো চিহ্ন দিয়ে, হ্যাঁ এটা এই মোশনটা হলো ড্রাইভ মোশন, এটা হলো ফিড মোশন, দ্যাট ইজ ভেরি ফাইন। অথবা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে যদি বোঝাতে চাও সেটাও ওকে, নো প্রবলেম, ঠিক আছে? পরীক্ষাটা আসে মাঝে মাঝে। ওকে, যে identify the work motion, drive motion and feed motion for the following machines. ওকে, তো এইভাবে তোমরা এটা ভালো করে প্রস্তুতি নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে অলরেডি আমাদের স্লাইডে ছিল যে সেপার মেশিনটা স্যার একবার বলবেন স্যার? হ্যাঁ, ও শেপারে শেপারে হয় কি, ওই যে তুমি শেপারে দেখবে যে শেপার আর প্ল্যানার তো উল্টা, যেটা টু এন্ড ফ্রো মোশন, যা টুলটা আসে আবার যায়, অথবা জবটা হইতে পারে, একবার জব আসে আবার সেপারেট স্যার। হ্যাঁ, ঠিক আছে। প্ল্যানারে তো টুল ফিক্সড, ঠিক আছে? শেপারে কিন্তু টুল কিন্তু মুভ করে, ঠিক আছে? সো স্যার হ্যাঁ স্যার সেপারে তো স্যার এই আপনার জবটা তো ফিক্সড থাকে না, হ্যাঁ, সেটাই বললাম। তাহলে তো স্যার মুভমেন্ট একটাই, শুধুমাত্র টুলের মুভমেন্টটাই। না 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 না, টুলের মুভমেন্ট ঠিক আছে, এটা আসা যাওয়া করে, কিন্তু ওই এই শেপারিং হয়ে যাওয়ার পরে কিন্তু টুলটা এদিক সেদিক আসে, মানে পুরো সারফেসটা কমপ্লিট করার জন্য। মনে করো এই পুরা জবটা, এই যে এটা তো ছিল, এটা তো আগে উপরেই ছিল, এটা কিন্তু আস্তে আস্তে করে করে এদিকে আসছে, তো ঠিক আছে? তো এটা এই মোশনটা থাকে মাঝে মাঝে আর কি, ঠিক আছে? আর যদি মনে করো যে না এটাকে একটু মুভ করাইতেছো এই টুলটাকে, তখন সেটা হবে ফিড মোশন। ওকে, শেপিং আর প্ল্যানিং এর একটু আলাদা এই মোশনটা। ওকে, তো এটা দেখবা। আর শোনো, এগুলো কিন্তু পড়াইছি, ওই যে কাটিং মেশিনের কি, এগুলো আমি বিভিন্ন জায়গায় টুকটাক ওখানে ক্লিয়ার করছি।
আর রেসিপ্রোকেটিং মেশিনের ক্ষেত্রে ভিটা কত, সেটা হলো লেন্থ অফ স্ট্রোক ডিভাইডেড বাই টাইম অফ কাটিং স্ট্রোক দিয়ে এটা ভাগ করলে, মানে ওইটার ক্ষেত্রে লিনিয়ার, এটা তো এটা হলো রোটারি ক্ষেত্রে। যেমন শেপারের ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে হবে যে একটা স্ট্রোক দিছো, কত স্ট্রোক লেন্থ ডিভাইডেড বাই স্ট্রোক টাইম দিলে এটা কাটিং স্পিড হয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা দুইটা ভিন্ন আর কি, একটা রোটারির জন্য আর একটা অ্যাসিলেটর জন্য। এগুলো একটু পড়বা, এগুলো পড়ে টরে এগুলো অলরেডি আমি করাইছি। এখানে এই টুকটাক ছোট ছোট অঙ্ক আসে, এটা তোমরা পারবা একটু পন্ত। ক্লিয়ার? জি স্যার। রোল নাম্বার 17 রুবায়েত বিন হানিফ আছো? অ্যাবসেন্ট। রোল নাম্বার 20 শোনো, এখানে অ্যাবসেন্ট দিলে, এখানে প্রেজেন্ট দিলে থাকবা, না থাকলে ওখানে থাকি লাভ নাই। জি স্যার। অনলাইনে থাকলেও লাভ হবে না, এখন রেসপন্স করবে আমি নাম ডাকলে। রোল নাম্বার 17 আছো? নাই। 20? ইয়েস স্যার। 25? 25 জি স্যার। আছো? জি স্যার আছে স্যার। বলতেছো না কেন? জি স্যার। হ্যালো। রোল নাম্বার 49